হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ভৌতবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা ভৌতবিজ্ঞানে 40-40 পাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কি কি চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী, তাদের মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন। এই 5টা চ্যাপ্টার নিয়ে তোমাদের পরীক্ষা থাকবে মোট 40 নম্বরের। বোঝা গেল? তো চলো শুরু করছি। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো প্রথমে দেখো রয়েছে পরিবেশের জন্য ভাবনা। দেখো এখানে কি কি প্রশ্ন করবে। প্রথমে দেখে নাও 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন। নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? বায়ু দূষণকারী প্রায় সমস্ত উপাদানের আধিক্য কোন স্তরে দেখা যায়? শান্তমণ্ডলের মধ্যে দিয়ে জেট বিমান নিরাপদে যেতে পারে কেন? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? এগুলো ভালো করে পড়বে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? ট্রোপোপোজ বা ড্রোপোপোজে বায়ুর উষ্ণতা কত? প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। ঠিক আছে। ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার সংযোগস্থলকে কি বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তর শান্তমণ্ডল নামে পরিচিত? পৃথিবীর রক্ষা কবচ কে? ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। ভিডিওটা পজ করে দাগানো প্রশ্নগুলো ভালো করে পড়বে। ঠিক আছে। প্লেন চালানো বা বেলুন উড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয়? ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে? এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? যে কটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং দাগানো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ওডিএস এর পুরো নাম, ওডিএস একটি উদাহরণ, ওডিপি পুরো নাম কি? সিএফসি এর পুরো নাম কি? এগুলো ভালো করে পড়বে। সিএফসি অণু ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা সি2 তুলনায় কতটা বেশি? ঠিক আছে। বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস O3 কে স্তরকে ভাঙতে সাহায্য করে বা ভাঙে? হ্যালন কি? এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। হ্যালনের একটি উদাহরণ দাও। ঠিক আছে। একটি জৈব গ্রিনহাউসের উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। উত্তরগুলো আমি আর পড়ছি না, জাস্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট করবে। ওকে। তারপরে প্রশ্ন, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? সিপিএম ও টিইসি এর পুরো নাম কি? করবে। তোমাদের পরীক্ষা 40 নম্বরে হবে ঠিকই, বাট সেখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে। আমি চাই প্রত্যেকে যে বা যারা আমার এই ভিডিও দেখছো, শর্ট কোয়েশ্চেনের জন্য সবাই ফুল মার্কস পাও। ঠিক আছে। তাই শর্ট কোয়েশ্চেন আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং দাগানো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে। এগুলো আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা জাস্ট কিন্তু দেখে নিও। বিশেষ করে দাগানোগুলোই ভালো করে করো, তাহলেই হবে। ওকে। দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয় ভালো করে পড়বে। ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলো আলোচনা করো। বড় প্রশ্নের জন্য করবে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাতা বলা হয় কেন? করবে। স্প্রে বোতল থেকে যে সুগন্ধি স্প্রে করা হয় সেটি ক্ষতিকারক কেন? ওজোন স্তরে ছিদ্র হওয়ার অর্থ সেখানে ওজোন অণু নেই বলেই সেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে। বিবৃতিটিকে যুক্তি সহ বিরোধিতা করো। কারম্যান রেখা কাকে বলে? অ্যালবেডো কি? জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝায়? জ্বালানির তাপন মূল্যের একক কি? করবে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো কি কি? করবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কুপ্রভাবগুলো কি? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস, অপ্রচলিত এবং বা অচিরিত শক্তি উৎস বলতে কি বোঝায়? করবে। ঠিক আছে। দৈনন্দিন জীবনে সৌরকোষ সৌর প্যানেলের ব্যবহারগুলো লেখো। বায়োমাসের ব্যবহারগুলো লেখো। মিথেন হাইড্রেট কি? ফায়ার ড্যাম্প কি? মিথেনকে সুইট গ্যাস বলা হয় কেন? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? প্রচলিত শক্তির উৎস ও অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে পার্থক্য। এরপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায়, গ্যাসের আচরণ থেকে কি প্রশ্ন করবে। এসটিপি বলতে কি বোঝো? এনটিপি বলতে কি বোঝো? বয়লের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? যেগুলো আমি দিচ্ছি ভালো করে করবে। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি বা চার্লসের সূত্রের বিকল্প রূপটি লেখো। করবে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি লেখো। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখে নাও। দেখে নাও পুরো উত্তর। আদর্শ গ্যাস বা বাস্তব গ্যাস বলতে কি বোঝায়? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? প্রমাণ চাপ উষ্ণতায় এর সীমাস্থ মান কত? অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ কি? কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT বনাম P লেখচিত্রটি অঙ্কন করো। দেখে নাও ভালো করে। যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করবে, কমন পাবেই। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে, ক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? করবে। বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি ঘটবে? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন, তা ব্যাখ্যা করো। করবে। গ্যাসের ঘনত্বের মান কখন সর্বোচ্চ হয় এবং কখন সর্বনিম্ন হয়? আদর্শ গ্যাসের সমীকরণটা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। কিছু অঙ্ক তোমাদের এখান থেকে প্র্যাকটিস করতে হতে পারে, যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে করবে। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে। যেগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নিও। ওকে, দেখে নাও ভালো করে। করবে। এখান থেকেও দেখে নাও কি কি শর্ট কোশ্চেন করবে। যে কটা প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে, যেগুলো হাইলাইট করা। ওকে, দেখে নিলে। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো লেখো। করবে। গ্যাসের ব্যাপন ধর্ম বলতে কি বোঝায়? গ্যাসের ব্যাপন হার বলতে কি বোঝায়? ব্যাপনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুত বলতে কি বোঝায়? করবে। সেন্ট স্প্রে করলে বা স্প্রে করে দিলে কিছুক্ষণের মধ্যে তার গন্ধ ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে, কিন্তু কেন? করবে। আদর্শ গ্যাসের উপর চাপ প্রয়োগে সেটি তরলে পরিণত করা যায় না কেন? করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। এখানেও তাই হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি চাই তোমরা প্রত্যেকেই 40-এ 40 ভৌতবিজ্ঞানে পাও। তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো প্রত্যেকটা ভালো করে করেছেও। এর পরের চ্যাপ্টার আলো। আলো কিন্তু অনেকটা বড় একটা চ্যাপ্টার। তো এখানে তোমাদের অনেকগুলো পার্ট পড়তে হবে। তার মধ্যে প্রথম পার্ট রয়েছে গলীয় দর্পণে আলোর প্রতিফলন। ঠিক আছে, তো কি কি প্রশ্ন করবে দেখে নাও। আলোর প্রতিফলন কাকে বলে? করবে। ঠিক আছে, আর আলোর প্রতিফলনের প্রকারভেদগুলো, তার সংজ্ঞা এবং সেগুলো ব্যাখ্যা করবে। ঠিক আছে, অর্থাৎ নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কি বোঝো? করবে। আলোর প্রতিফলনের সূত্রগুলো বিবৃত করো। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। রৈখিক বিবর্ধন কাকে বলে? অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর সদ অবশিষ্ট আকারে বড় প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। করবে। অবতল দর্পণের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়? এগুলো পরীক্ষাতে কিন্তু শর্ট কোশ্চেনে কমন পাবে। ঠিক আছে, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ব্যবহার, এটা কিন্তু পড়ে রাখবে। ওকে, চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার কাজে কোন কোন দর্পণ বা কোন দর্পণ ব্যবহার করে থাকেন এবং কেন করেন? করবে। সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? করবে। গাড়ির ভিউ ফাউন্ডারে বা রিয়ার ভিউ মিররে সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? করবে। সৎ বিম্ব অসৎ বিম্বের মধ্যে পার্থক্য দেখে নাও। শর্ট কোশ্চেন কি কি করবে, যেগুলো হাইলাইট করা সেগুলো ভিডিওটা পজ করে একবার দেখে নিও। ঠিক আছে, সেই শর্ট কোশ্চেনগুলো ভালো করে করবে। ওকে, এর পরের টপিক আসছে আলোর প্রতিসরণ। আলোর চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে হবে। আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি কি? প্রতিসরণের সূত্র দুটো বিবৃত করো, ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? করবে। প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এগুলো প্রত্যেকটার মান 3 করে। ঠিক আছে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রতিসরণের ফলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? প্রমাণ করো সমান্তরাল কাজফলকে আলোর প্রতিসরণের ফলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সর্বদাই পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল কাজফলকে প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্বসরণের সংজ্ঞা দাও ও চিত্রের সাহায্যে চিহ্নিত করো। করবে। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? উপযুক্ত চিত্র সহ কিভাবে আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে ব্যাখ্যা করো। প্রিজম দ্বারা প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি চ্যুতি বা চ্যুতিকোণ কাকে বলে? দেখা চ্যুতিকোণের মান এত সমান এত, যেখানে চিহ্নগুলো প্রযুক্ত অর্থযুক্ত। ঠিক আছে, দাগানো প্রশ্নগুলো প্রত্যেকটা যেগুলো তোমাদের সাথে তুলে ধরছি ভালো করে করবে। প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। কাচের পরম প্রতিসরণ লাল ও সবুজ বর্ণের আলোর জন্য সমান হয় না কেন? করবে। শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণ হয় না কেন? আলোর প্রতিসরণের স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কেন? করবে। গ্লিসারিনের মধ্যে কাচদানু ডোবালে কাচদানুটি আর দেখা যায় না কেন? রাতের আকাশে নক্ষত্ররা ঝিকমিক করে কেন? এখান থেকে অঙ্কগুলো করবে যেগুলো দাগানো দেখতে পাচ্ছ। ঠিক আছে, দাগানো শর্ট কোশ্চেন গুলো আবারও বলছি ভালো করে করবে। আলো চ্যাপ্টারটা অনেকটাই বড়, সেখানে যেগুলো দাগানো রয়েছে এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। এর পরের টপিক লেন্স। দেখতে পাচ্ছ প্রশ্নটা চিত্র সহ লেন্সের গঠন সম্পর্কিত নিম্নোক্ত বিষয়গুলো সংজ্ঞা দাও। দেখে না ভালো করে। এই একটা প্রশ্নের মধ্যে কত রকম প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরটা ভালো করে তৈরি করবে। সেখানে ছোট ছোট প্রশ্ন সহ অনেকগুলো প্রশ্ন তোমাদের একবারে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিলে করবে। উন্মেষ কি? লেন্সের বেধ কি? প্রথম মুখ্য ফোকাস বলতে কি বোঝো? করবে। এবং দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস বলতে কি বোঝো? করবে।
দাগানো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো করবে। ঠিক আছে, এই লেন্স থেকেও তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখানে রয়েছে। দাগানো প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে করবে। লেন্সে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? বিবর্ধন কয় প্রকার ও কি কি? লেন্সের ক্ষমতা কাকে বলে, এর একক কি? করবে, দেখে নাও। ক্যামেরায় প্রতিবিম্ব গঠন রেখাচিত্র ব্যাখ্যা সহ লেখো। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি ত্রুটি কি এবং এর কারণ কি? করবে। সেরকম হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া কি, মায়োপিয়ার কারণ কি? করবে। শর্ট কোশ্চেন যেগুলো দাগানো সেগুলোই করবে, এগুলো আর আমি পড়ছি না, পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার তোমাদের সামনে রয়েছে সেগুলো দেখাতে হবে, তাই দাগানো প্রশ্নগুলো ভালো করে করো। দেখে নাও ভালো করে কি কি প্রশ্ন করবে লেন্স থেকে শর্ট কোশ্চেন, দেখে নাও। বইটা সরিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি যতটা পারছি। ওকে, এগুলো তোমাদের আগেও দেওয়া ছিল, যারা নতুন তারা ভালো করে দেখে নাও ভিডিওটা পজ করে। দাগানো শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়বে, বারবার করে বলছি, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, দেখে নিলে দেখে নাও, বইটা সরিয়ে পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এরপরের চ্যাপ্টার আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কাকে বলে সংজ্ঞাটা পড়বে। প্রিজমের সাহায্যে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ দেখাও, এটাও করবে। বর্ণালী কাকে বলে, বর্ণালীর উপাদানগুলো লেখো। বিন্যাস সহগলা কি নির্দেশ করে? অশুদ্ধ বর্ণালী কাকে বলে? শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ সেটা রংধনু বা রামধনু। শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় কি? সমান্তরাল কাঁচফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি? ব্যাখ্যা করো। শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য। আলোর বিচ্ছুরণ থেকে এই প্রশ্নগুলি করবে শর্ট কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, দেখে নাও। এগুলো আমি আর পড়ছি না, বারবার বলছি শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে কিন্তু দেখে নেবে। পড়ছি না বলে এই নয় যেগুলো বারণ করছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের ভালো করে পড়তেই হবে। এরপরের টপিক আলোর তরঙ্গ বা আলোক তরঙ্গ। এক্স রশ্মি কি, এক্স রশ্মি ধর্মগুলো উল্লেখ করো। করবে। এক্স রশ্মি উৎপাদনের নীতিটি উল্লেখ করো। করবে। এই একটা প্রশ্ন করে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর এই একটার মধ্যেই তৈরি হয়ে যাবে, তাই এই প্রশ্নটা ভালো করে দেখবে। ঠিক আছে, দেখে নাও। এই প্রশ্নটা যতগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটার উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আলোর বিক্ষেপণ বলতে কি বোঝায়? করবে। এটি কিভাবে ঘটে? দেখে নিলে পুরো উত্তর। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? ব্যাখ্যা করো। বা র্যালে বিক্ষেপণের ধারণা থেকে আকাশের নীলিমা ব্যাখ্যা করো। রাস্তার ট্রাফিক সিগন্যালের বর্ণ লাল করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আকাশের মেঘ সাদা দেখায় কেন? তো এখান থেকেও শর্ট কোয়েশ্চেন তোমরা যেগুলো তোমাদের সামনে দাগানো রয়েছে এগুলো ভালো করে করবে, যেগুলো দাগানো। ঠিক আছে, দেখে নাও। বইটা সরিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি, করবে। ওকে, দাগানো প্রশ্নগুলো বারবার করে বলছি, ভালো করে দেখে নিও কিন্তু। এর পরেরটা হচ্ছে পর্যায় সারণীর মূলদের ধর্মের পর্যায় বৃত্ততা। কি কি প্রশ্ন করবে দেখে নাও। পর্যায় সারণী বলতে কি বোঝো? উদাহরণসহ ডোবেনিয়ানের তৈরি সূত্রটি লেখো। করবে। মেন্ডেলিফের পর্যায় সারণী বিবৃত করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো আমি তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলছি, উত্তর দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই যে বা যারা উত্তরগুলো পাবে না তাদের আমার কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। কিন্তু এখন তোমাদের প্রশ্ন দেওয়ার কাজ, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো, অথবা আধুনিক পর্যায়ের সূত্রটি বিবৃত করো। ঠিক আছে, করবে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে কি বোঝায়? এদের বৈশিষ্ট্য লেখো। পর্যায় সারণীতে গ্রুপ 2 ভুক্ত মৌলদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কেন? নিক্টোজেন মৌল কাদের বলা হয়? এরূপ নামকরণের কারণ কি? চ্যালকোজেন মৌল কাদের বলা হয়? এদের এরকম নামকরণের কারণ কি? ক্ষার ধাতু কোনগুলো? এদের বৈশিষ্ট্য লেখো। এরূপ নামকরণের কারণ কি? হ্যালোজেন মৌল কাকে বলে? এদের বৈশিষ্ট্য কি? এরূপ নামকরণের কারণ কি? সুপার হ্যালোজেন মৌল কাকে বলে? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে ভালো করে। সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? পর্যায় সারণীতে সন্ধিগত মৌলগুলো অবস্থান লেখো, এদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, মূত্র ধাতু কাদের বলে? এরূপ নামকরণের কারণ কি? ত্রয়ী মৌল কাদের বলে? ইউরেনিয়ামযুক্ত মৌল বলতে কি বোঝায়? দুটি করে বৈশিষ্ট্য। বিরল মৃত্তিকা মৌল বলতে কাদের বোঝায়? যে বৈশিষ্ট্য। করবে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলের পর্যায়গত ধর্ম বলতে কি বোঝায়? করবে। মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা বলতে কি বোঝায়? কারণ কি? আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায়? একক কি? দাগানো প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে। পর্যায় সারণীর পর্যায় বরাবর ও শ্রেণীর বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলিতে প্রাপ্ত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয় কেন? শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও, এগুলো করবে। ঠিক আছে,
বইটা সরিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে যেও। এখানে উত্তর সময় দাগানো রয়েছে, অসুবিধা নেই, পড়ে নেবে। আমি চাই যে বাজার আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকে 40-40 ভৌতবিজ্ঞানে পাও এবং তোমাদের ফাইনালের জন্য কিন্তু প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, আমি যা সাজেশন প্রশ্ন দিলাম এগুলো ভালো করে পড়বে, ফাইনালের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, দেখে নাও। শুধুমাত্র যে ইউনিট টেস্ট পরীক্ষা তৈরি হবে তা কিন্তু নয়, তোমাদের ফাইনালের জন্য কিন্তু এখান থেকেই তৈরি হতে হবে। এরপর টপিক আয়নীয় ও সমযোজী বন্ধন। কোষেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? কোষেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? ক্যালসিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠন দেখাও, করবে। সমযোজী বন্ধন কাকে বলে? লুইস ডট গঠন বলতে কি বোঝায়? বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কি বোঝায়? করবে। যে সমস্ত প্রশ্ন দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, করবে। হাইড্রোজেনের গঠন, ফ্লুরিনের গঠন, করবে। Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত কেন? তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? সোডিয়াম ক্লোরাইড বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? করবে। এগুলো ভালো করে করবে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি কেন? ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5, উক্তিটির যথার্থতা বিচার করো। যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি ভালো করে দেখে নাও, দাগানোগুলো ভালো করে করবে। ওকে, এটি তোমাদের লাস্ট চ্যাপ্টার এবং এখান থেকে যা প্রশ্ন আমি দিচ্ছি এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নাও। তোমাদের দুটো ইউনিট টেস্ট পরীক্ষা হবে, একটা ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্ট। এই দুটো ইউনিট টেস্ট পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু ফাইনালের জন্য প্রিপারেশন হতে হবে। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। এর ক্ষেত্রেও তাই যেগুলো শর্ট কোয়েশ্চেন রয়েছে দাগানো সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে। ঠিক আছে, দেখে নিলে। তোমাদের 2 নম্বর 3 নম্বর এবং শর্ট কোয়েশ্চেন এরকমই প্রশ্ন বেশি দেবে, খুব বড় প্রশ্ন খুব কমই দেবে। 3 নম্বর 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে বেশি থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে কমন পাবেই। তো এই হলো তোমাদের পুরো ভর্তি সাজেশন 40 নম্বর জন্য ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।